প্রায় সদ্য বিবাহিত অনির্বাণ আর তিলোত্তমা কয়েক মাস হলো এই নতুন ঘরে এসেছে। এটি বেসরকারি কনস্ট্রাকশন কোম্পানির প্রজেক্ট ম্যানেজার হিসেবে জয়েন করেছে অনির্বাণ। অগত্যা শহুরে এই দম্পতিকে আসতেই হলো এই গণ্ডগ্রামে। তবে গণ্ডগ্রাম বলা উচিত নয়, নতুন ঘর এখন রকেট স্পিডে এগোচ্ছে। হাইওয়ে বড় হচ্ছে আর একান্নবর্তী পরিবার ছোট। নতুন জায়গায় নতুন সংসার পাতার সময় অফিস কলিগ সৌগত খোঁজ দিল পাশের গ্রামের এক পুরনো জমিদার বাড়ির আসবাবপত্র বিক্রি হচ্ছে। শুনে তো অনির্বাণ অবাক। হ্যাঁ, বলিস কি, জমিদার বাড়ি ফার্নিচার বিক্রি আছে? তোদের গ্রামে গঞ্জে এসবও হয় নাকি? আমাদের ওদিকে তো বাপের জন্ম এসব হয়েছে বলে শুনিনি কখনো। এটা কিন্তু বেশ একটা অভিনব ব্যাপার। হ্যাঁ, আরে দাদা, তুমি যতটা অবাক হচ্ছ না, আমিও ততটাই অবাক হয়েছিলাম। আমাদের ক্লাবের রাজু যখন বলল, আমিও ব্যাটাকে নিয়ে দারুণ মজা করেছি। কিন্তু তারপর শুনি ব্যাপারটা সত্যি। ওই পলাশপুর গ্রামের জমিদার বাড়ি নাকি প্রায় ৩০০ বছরের পুরনো। তবে আর সে জমিদারির কোনো আভিজাত্যও নেই, গর্বও নেই। যারা ছিল তারা শুনলাম সবাই প্রবাসী, তাও আলেকালে ওই পুজো পার্বণে আসতো। তবে এইবার নাকি সেসবের পাঠ একেবারে চুকিয়ে ফেলবে। বাড়িটা তো প্রমোটার নিয়েই নিয়েছে। বাকি ওই পুরনো আসবাবপত্র যেসব ছিল সেগুলো কিছু বিলিয়ে দিয়েছে, আর কিছু বিক্রি করে তারা একেবারে মুক্তি পেতে চাইছে। দেখো দাদা, আমাদের সব ট্রান্সফারের জব, বেকার নতুন জিনিস কিনবে কেন? তাই ভাবলাম যদি তোমার... সে ঠিক আছে, কিন্তু সৌগত, এত পুরনো জমিদারির মালপত্র সেটা তোরা অ্যান্টিক শপে দিয়ে দিতে পারি, এবং সেখানে দিলে দামটাও বেশি পাবে। আরে ধুর, আমাদের দেশে খুঁজে দেখলে না প্রতিটা গ্রামে গ্রামে এরকম জমিদার বাড়ি আছে। তবে সবই এখন লুপ্ত হওয়ার পথে। সবকটার মালপত্র যদি এই অ্যান্টিক দোকানগুলো কিনতে থাকে না, তাহলে তোমাদের কলকাতার রাস্তায় শুধু ওই অ্যান্টিকের দোকানই থেকে যাবে। আর ওসব দোকানের মালিকরা না খুব চালাক। ওরা জানে কোন জমিদারের মাল কিনলে বাজারে কাটতে পারবে, তাই সব জমিদারই মাল ওরা দোকান ঠাঁই দেয় না। মোদ্দা কথা হলো, এই জমিদার তার ফার্নিচার তোমার আমার মতো মধ্যবিত্ত বাঙালির জন্য দিতে প্রস্তুত। আরে যাও না, শনি রোববার করে একদিন বৌদিকে নিয়ে চলে যাও। ওই বাড়িতে একজন কেয়ারটেকার আছে, আমি ওর ফোন নাম্বারটা তোমাকে দিয়ে দিচ্ছি, ঘুরে এসো। সৌগত দারুণ কর্মঠ ছেলে, ওর ইনফরমেশন ভুল হবার কথা নয়। ওর বলা কথা মতো পরের শনিবার অনির্বাণ আর তিলোত্তমা গিয়ে পৌঁছল পলাশপুরের জমিদার বাড়ি। এই না হলো জমিদারি ব্যাপার। হ্যাঁ, কি গো, শুনছো? বসে দেখো একবার, সত্যি এই সোফাখানা না জম্পেশ হয়েছে কিন্তু একদম। হ্যাঁ, আর এরকম একখানা রাজকীয় সোফা যদি আমাদের ড্রয়িং রুমে থাকে, বলি পুরো পাল্টে যাবে একদম। আর এখানে বসে না, এখানটাতে নিজেকে কেমন যেন একদম ওই সম্রাট শাহজাহানের মতো মনে হচ্ছে। আর তুমি আমার মমতাজ বেগম, কি বলো? হ্যাঁ, আমি আগেই জানতাম তুমি তাজমহল বানানোর জন্যই রেডি হচ্ছ। এই রে, কি বলতে যে কি বলে ফেললাম। আরে আরে শোনা, তুমি তো একেবারে পুরো সাম্রাজ্য এঁকে ফেলেছো, আমার আর কি করার আছে বলো? না, আমি শুধু বলছিলাম যে এখানটাতে বসে না কেমন একটা বেশ রাজা রাজা ফিলিং আসছে, জানো তো, রাজা রাজা। তবে যাই বলো, জিনিসগুলো কিন্তু একদম এক ক্লাস, কোনো কথা হবে না। কি বলেন? হ্যাঁ, একেবারে জলের দরে ফলের রস। হ্যাঁ, তা ঠিকই, তবে তুমি আবার বেশি এক্সাইটেড হয়ে ওনার সামনে এসব বলে ফেলো না, তাহলে তোমাকে রিয়েল রাজা মনে করে না রাজকীয় দর হাঁকবে, বুঝলে? আচ্ছা, আমি একটু ওই ঘরটায় কি আছে দেখে আসি। হ্যাঁ, পাশের ঘরেও বেশ কিছু আসবাবপত্র রয়েছে, যেমন পুরনো দিনের টেবিল, চেয়ার, একটা বুকশেলফ, তার মধ্যে বেশ কিছু বই। বইয়ের প্রতি প্রেম তিলোত্তমার বরাবরেরই, তাই বুকশেলফটার দিকে সে এগিয়ে গেল। একটা বই বের করে নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। দেখেই বোঝা যাচ্ছে বইগুলো বেশ পুরনো, পরিচর্যার অভাবে পাতাগুলো হলুদ হয়ে গেছে, বেশ কিছু অংশ পোকায় কেটেছে। হঠাৎ একটা ঘন্টার আওয়াজে সে ঘাড় ঘুরিয়ে দেখল ঠিক পাশের দেওয়ালে একটা ঠাকুরদার আমলের ঘড়ি। ঘড়িতে তখন বিকেল 4টে। ঘড়িটার ঠিক নিচে একটা প্রমাণ সাইজ আয়না। বইটা রেখে তিলোত্তমা আয়নার দিকে এগিয়ে গেল। সোনালি ফ্রেমে মোড়া ডিম্বাকার একটা পুরনো আয়না। বহুদিন ব্যবহার না করার দরুন ধারের কিছু অংশে কালো কালো ছোপ পড়ে গেছে। তবুও যেন
আভিজাত্য ঠিকরে বের হচ্ছে। চারপাশের সোনালী ফ্রেমের সাথে মানানসই লাল আর কালো রং দিয়ে নকশা কাটা। কোথাও কোথাও রং চটে গেছে বটে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, আয়নাটার দুপাশে আটকানো লাল পাথর দুটো হীরের মতো জ্বলজ্বল করছে। ডান পাশের জানালাটা থেকে আলো এসে ওর মুখের উপর পড়ে চোখ ধাঁধিয়ে দিচ্ছে। বিকেলে পরন্ত রোদেও এত ঝাঁঝ? ব্যাপারটা বুঝতে কয়েক সেকেন্ড লাগলো। হালকা রোদ ওই লাল পাথর দুটোয় পড়ায় তা থেকে হীরের মতো দুতি ছড়াচ্ছে, যা তিলোত্তমার চোখ প্রায় ধাঁধিয়ে দিচ্ছে। হঠাৎ চারপাশে তাকিয়ে দেখল সারা ঘরে একটা লাল আভা ছড়িয়ে পড়েছে। তিলোত্তমা এবার সোজা তাকালো আয়নাটার দিকে। আয়নার চারিপাশে যতটা জৌলুস আছে তার অনেকটাই তার কাঁচে নেই। তবুও এরকম আয়নায় নিজেকে দেখতে খারাপ লাগছে না। এক মুহূর্ত কিছু একটা ভেবে সে বেরিয়ে এলো ঘরটা থেকে। শোনো না, হুম? ওই ঘরে না একটা দারুণ জিনিস দেখলাম, ওটা কিন্তু আমার চাই। আবার কি দেখলে? আরে আমি তো ওনাকে সব হিসেব সমস্ত বুঝিয়ে টাকা পয়সা সব দিয়ে এলাম। ঠিক আছে, এটাও করে দিও। কিন্তু জিনিসটা কি? আর এই যা নিয়েছি তাতেই তো আমাকে একটা গাড়ি ভাড়া করতে হবে। এরপর যদি আবার... সেই জন্যই তো বলছি, একবার যখন গাড়ি ভাড়া করেছো তখন এটাও নিয়ে যাই। তুমি একবার দেখোই না, এ ঘরে এসো। পরের শনিবার রাতে অনির্বাণ ও তিলোত্তমার নতুন বাড়ির একটা ছোট্ট হাউস ওয়ার্মিং পার্টি ছিল। অফিস কালিগরা খুব করে ধরেছিল। নতুন বাড়িতে এসেছে, একটা গৃহপ্রবেশ তো হওয়াই উচিত। অনির্বাণ বেশ কয়েকবার বাধা দিয়ে বলেছিল, ভাড়া বাড়ির আবার গৃহপ্রবেশ? ভাড়া বাড়ি হলেও বাড়ির মালিক এখানে থাকে না। একদিক থেকে ভালোই হয়েছে, বাড়িওয়ালার নাক গলানো নেই। মাস গেলে প্রায় একবার এসে ভাড়াটা বুঝে নেয়। বাড়িটা বেশ একটু নির্জন জায়গায়, প্রায় 200 মিটারের আশেপাশে অন্য কোনো বাড়ি ঘর নেই। এই অচেনা জায়গায় দুজন একা রয়েছে, তাই মাঝে মধ্যে এইসব ছোটখাটো অনুষ্ঠানের দৌলতে যদি পরিচিত মানুষজনের আনাগোনা হয় তাহলে ক্ষতি কি? তাই আর তেমন আপত্তি করেনি। সেদিন খাওয়া দাওয়া হাসি ঠাট্টার পর খুব তাড়াতাড়ি ঘুম নেমে এলো দুজনের চোখে। হঠাৎ কিসের একটা শব্দে অনির্বাণের ঘুমটা ভেঙে গেল। দেখে পাশে তিলোত্তমা বসে আছে। কি হলো? এখনো এখনো ঘুমাওনি তুমি? না, খুব খুব শীত করছে জানো, তাই ও ঘর থেকে একটা বেডশিট নিয়ে এলাম। এই ভাদ্র মাসের পচা গরমে হঠাৎ তোমার শীত কেন করছে বলো তো? হ্যাঁ, দেখি দাঁড়াও। জ্বরটর বাজারে নাকি আবার? এই কি, জানলাগুলো সব বন্ধ করেছো কেন? কপালে গলায় হাত দিয়ে অনির্বাণ দেখতে লাগলো তিলোত্তমার জ্বর এসেছে কিনা। কই না তো, ঠিকই তো আছো, জ্বর তো নেই। বেশ কিছুদিন এইভাবেই কেটে গেল। একদিন অনির্বাণ অফিস থেকে ফিরে দরজায় টোকা দিতে গিয়ে দেখে দরজা খোলা। এ কি, দরজাটা খোলা, লক করা নেই কেন? কি যে করে না। তিলোত্তমা, এই তিলোত্তমা, আরে কতবার বলেছি তোমাকে একা বাড়িতে থাকছো, দরজাটা সবসময় বন্ধ করে রাখবে। কি করছো কি এখানে? অনির্বাণের কথাগুলো যেন তিলোত্তমার কান অব্দি পৌঁছল না। সে এক দৃষ্টি আয়নার সামনে একটা টুলে বসে আছে। মোহময় দৃষ্টিতে সে দেখছে নিজেকে। পেছনে ততক্ষণে অনির্বাণ এসে দাঁড়িয়েছে, তবুও যেন সে তার উপস্থিতি টের পেল না। কাঁধে হাত দিয়ে হালকা চাপ দিয়ে অনির্বাণ বলল, এই কি করছো এখানে তুমি? আর দরজাটা বন্ধ করনি কেন? এই তিলোত্তমা। ও, তুমি এসে গেছো? এতক্ষণে যেন তিলোত্তমার মোহভঙ্গ হল। আচ্ছা, দাঁড়াও, আমি চা করে আনি। তিলোত্তমা রান্নাঘরের দিকে চলে গেল। তারপর থেকে যে কতবার এরকম হচ্ছে তার যেন আর হিসেব নেই। একদিন সকালে অনির্বাণ অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে। কি গো, আরে টিফিনটা রেডি হয়েছে? আজ আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, কি যে করছে না। কি গো, এই তিলোত্তমা, শুনছো? কথাটা বলতে বলতে সে রান্নাঘরে গিয়ে দেখল তিলোত্তমা নেই।
তাকে খুঁজতে যখন ঘরে ঢুকলো তখন দেখে তিলোত্তমা ঘরের জানলা খুলে কি যেন খুঁজছে। আরে এখন তুমি ওইখানে দাঁড়িয়ে আছো, কি দেখছো কি ওদিকে? দেরি হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, কে যেন ডাকছিল যেন, তারপর না, তারপর ঠক ঠক করে আওয়াজও করলো। আর আর কি বিশ্রী পচা গন্ধ। কি গন্ধ? কই, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। আর কেউ এলে তো বাইরে থেকে ডাকবে, বাইরের দরজাটা খটখট করবে প্রথমে, আর জানলা দিয়ে আসবে কেন? আর তুমি ওখানে কি করছো বলো তো? তুমি এদিকে এসো, ওদিকটা আমাদের বাগান, আর ঘরের মধ্যে থাকার মধ্যে আমি আর তুমি, আর কে ডাকবে? না গো, আমি স্পষ্ট শুনলাম একটা টোকা দেওয়ার শব্দ। তারপর মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডাকলো। একদম ঠিক, তোমার নাম ধরেই ডাকছিল, তোমাকেই ডাকছিল, সেটা অন্য কেউ নয়, তোমার হাজবেন্ড। আমি ডাকছিলাম। প্লিজ লক্ষ্মীটি, এবার চলো, টিফিনটা রেডি করে দাও, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই তো দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। তিলোত্তমা হন্তদন্ত হয়ে রান্নাঘরে ঢুকে গেল। তোমার তো সব সময়ই তারা। বেশ কিছুদিনের মধ্যে অনির্বাণও বুঝতে পারল চা করতে ভুলে যাওয়া, টিফিন দিতে ভুলে যাওয়া এগুলো যেন রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মাঝে মধ্যে বেশ বিরক্তিও লাগত। একদিকে অফিসের চাপ, তারপর বাড়িতেও। সময়ের কাজ কখনো সময়ে হয় না। এদিকে অফিসে ঢুকতে রোজ লেট হচ্ছে, কিন্তু কি বা আর করবে। সেও বুঝতে পারে সকালে উঠে এত সব গুছিয়ে করতে তিলোত্তমাও বেশ হিমশিম খায়। এর আগে কখনো তো এসব করেনি সে। ওদের বিয়ের আগে একটা বেসরকারি অফিসে চাকরি করত তিলোত্তমা, প্রায় 5 বছর। তাই হয়তো হঠাৎ করে ঘরের কাজ সামলে উঠতে একটু অসুবিধা হচ্ছে। এসব কথা ভেবেই কখনো কিচ্ছু বলে না ওকে। তবে এই হঠাৎ হঠাৎ আনমনা হয়ে যাওয়ায় বেশ খটকা লাগে মাঝে মধ্যে। একদিন ব্যাপারটা আরো গুরুতর হয়ে উঠল। রাত তখন প্রায় 2:30। হঠাৎ যেন কিসের একটা শব্দে অনির্বাণের ঘুম ভেঙে গেল। পাশে তিলোত্তমা নেই। ভাবল হয়তো ও বাথরুমে গেছে, আর সেই আওয়াজেই ঘুমটা ভেঙে গেছে। পাশ ফিরে শুয়ে পড়তে যাচ্ছিল, হঠাৎ আধো অন্ধকারে দেখে তিলোত্তমা আয়নার সামনে বসে আছে। বিছানা থেকে নেমে এসে এগিয়ে গেল ওদিকে। কি গো, রাত দুপুরে আয়নাতে কি দেখছো? তিলোত্তমা কোনো সাড়া দিল না। এখনো এক দৃষ্টি আয়নার দিকে তাকিয়ে আছে, যেন সে অন্য কোনো জগতে রয়েছে। কাঁধে হালকা একটু হাতের চাপ দিতেই যেন ও আবার ফিরে এলো। এই তিলোত্তমা, এই কি করছো এখানে এত রাতে? তিলোত্তমা চমকে উঠল। কয়েক মুহূর্ত অনির্বাণের দিকে এমন করে তাকিয়ে রইল যেন অচেনা কাউকে চেনার চেষ্টা করছে। তারপর স্বাভাবিক হয়ে বলল, এমনি একটু দেখছিলাম। এই কি, তুমি তুমি সিঁদুরের টিপ পড়েছো? সুন্দর দেখাচ্ছে না আমাকে? আহা, তোমাকে তো সবসময় এমনিই সুন্দর লাগে, কিন্তু কিন্তু তুমি এই রাত দুপুরে উঠে টিপ পড়তে গেলে কেন বলো তো? হ্যাঁ, এই চলো চলো, এসব ছাড়ো, শুয়ে পড়ি, অনেক রাত হলো। সেদিন রাতে অনির্বাণের ঘুম হল না। তিলোত্তমা রাতে ঘুম থেকে উঠে আয়নার সামনে বসে টিপ পড়ছে। তিলোত্তমা ওকে প্রথম এবং শেষবারের মতো তাদের বিয়ের দিনই সাজতে দেখেছে অনির্বাণ। সাজগোজ, পোশাক আশাকের সাথে অদ্ভুত রকম একটা বিকর্ষণ আছে ওর। সেইখানেই সে অন্য সবার চেয়ে আলাদা। ওর এই সাদামাটা ব্যাপারটাই অনির্বাণকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হল। তিলোত্তমা ততক্ষণে উঠে রান্নাঘরে তার কাজ শুরু করে দিয়েছে। আরে আমাকে ডাকবে তো নাকি? কি যে করো না, কত বেলা হয়ে গেল বলো তো? বলতে বলতে রান্নাঘরে ঢুকে তিলোত্তমার দিকে তাকিয়েই রইল অনির্বাণ। একটা লাল শাড়ি 8 পৌডে স্টাইলে পরে আছে তিলোত্তমা, সঙ্গে সিঁদুরের টিপ আর মাথা ভর্তি টকটকে লাল সিঁদুর। অনির্বাণ যেন তার চোখ সরাতে পারছিল না। অনির্বাণদা, তুমি না একটু বেশি ভেবে ফেলছো। দেখো, বৌদি বাড়িতে একা একা থাকে,
তাই একটু সাজগোজ করে নিজেকে বিজি রাখছে। আরে সেটা ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। তা বলে যেমন কখনো সাজেনি তেমনি করে সেজে বসে থাকবে? আর সাজতে ইচ্ছা করলে বড় জোর একটু লিপস্টিক লাগাবে বা একটু কাজল পরবে, শাড়ি পরবে বড় জোর, কিন্তু ওরকম মা ঠাকুমার মতো সেজে থাকতে কার ইচ্ছা হয় বলতো? এখানেই তো ভুল করলে। স্ত্রীয়া চরিত্রম দেবা না জানান্তি কুত মনুষ্যা। কিন্তু আর 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 কিন্তু কিন্তু করো না তো। বৌদিকে একটু বেশি সময় দাও, বুঝলি? নতুন বিয়ে করেছো, এই ওভার টাইম গুলো এখন কিছুদিন বন্ধ রাখো তো। আর নেক্সট উইকে গেট টুগেদারে বৌদিকে নিয়ে এসো, সবার সঙ্গে আলাপ পরিচয় হবে, দেখবে ভালো লাগবে। গেট টুগেদার ওটা নেক্সট উইকে না? এটা চলছে না, এসবের মাঝে মাথা থেকে একদম বেরিয়ে গেছে। আরো করো এসব ভুলভাল চিন্তা, আসল কথাই মনে থাকবে না। ইদানিং অনির্বাণের মধ্যে অনেক প্রশ্ন জন্মেছে। সৌগতর কথায় কিছুটা আশ্বস্ত হলেও মন কিছুতেই শান্ত হচ্ছে না। সে যেন তিলোত্তমাকে চিনতে পারছে না। ওদের 5 বছরের প্রেম, তারপর বিয়ে। এতগুলো বছরে তিলোত্তমাকে সে কোনোদিনই এইভাবে দেখেনি, বরং সাজগোজের প্রতি তিলোত্তমার বড়ই অনীহা। তোমাদের প্রজেক্ট ম্যানেজারের বউয়ের কি অদ্ভুত সাজ! ওরা নাকি কলকাতার মানুষ। কলকাতায় আজকাল এরকম করে কি সাজে? আহ, ছাড়ো না, তোমার সবেতি। সৌগতর স্ত্রী খুব একটা ভুল কিছু বলেনি। একটা 27-28 বছর বয়সের কলকাতাবাসী মেয়ে যদি এক মাথা সিঁদুর, বড় সিঁদুরের টিপ, মোটা পাড়ের তাঁতের শাড়ির সাথে সোনার গয়না পরে অফিসের গেট টুগেদারে আসে, সেটা যে কারোর চোখেই লাগবে, হোক না সে যতই সদ্য বিবাহিতা। লিপস্টিক কাজলের এত বাড়াবাড়ি যেন সত্যি বেঢপ, বেমানান। ওদিকে অনির্বাণও যেন একটা চাপা অস্বস্তির মধ্যে রয়েছে। নিজেকে যেন সবার থেকে আলাদা করেই রাখছিল সে। হঠাৎ সৌগত এসে ডাকল, অনির্বাণদা, অনির্বাণদা, হ্যাঁ হ্যাঁ বল। একটু শুনবে এদিকে? দেখো, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি, এটা সবারই চোখে পড়ছে। আমার কি মনে হয় জানো, একাকিত্ব বৌদিকে গ্রাস করছে। তুমি ইমিডিয়েটলি কিছুর সাথে ইনভলভ করাও। ঠিকই বলছিস, আমারও তাই মনে হয় জানিস তো। কিন্তু এরকম একটা জায়গায় কি করি বলতো? আরে সকালে বেরোনোর সময় ওর সাজ থেকে আমি নিজেই চমকে গেছিলাম। কত করে বললাম অন্য কিছু একটা পরব, কিছুতেই শুনলো না। আর এখন তো একেবারে। আশেপাশে প্রতিবেশীদের সঙ্গে আলাপ করতে বলো না বৌদিকে। না না, সেটা সম্ভব নয়। আশেপাশে প্রতিবেশীও সেরকম কেউ নেই। আর এরকম সিচুয়েশন যে আগে হবে সেটা তো বুঝতে পারিনি। একটু নিরিবিলিতে দুজনে একা থাকবো, এই ভাবনা চিন্তায় তো বাড়িটা ভাড়া নিলাম। কিন্তু এখন তো দেখছি একেবারে হিতে বিপরীত হয়ে গেল। বৌদি সারাদিন ঘরে থাকে, আগে একটা চাকরি করত, কিছু তো একটা নিয়ে থাকতে হবে ওনাকে। মানুষজনও নেই যে কথা বলবে। এই অনির্বাণদা, একটা কাজের লোক রাখতে পারো তো, ঘরের কাজও হয়ে যাবে আর বৌদি কথা বলার মতো একজন সঙ্গীও পাবে। তা আমি কি কাউকে দেখবো? সত্যি কথা বলতে গেলে আমি এই মুহূর্তে সত্যি কিছু ভাবতে পারছি না। দেখ, তোর যা ভালো মনে হয় কর ভাই। দিন কয়েকের মধ্যেই সৌগত একটা কাজের মহিলার খোঁজ দিল। এই গ্রামেরই মেয়ে। অনির্বাণ জানে না এরপরে আদৌ সব ঠিক হবে কিনা, কারণ সারাদিনের অফিসের পর যখন বাড়ি ফিরে সে তার চেনা মানুষটাকে খুঁজে পায় না, তখন ভিতর থেকে সেও কেমন একা হয়ে যেতে থাকে। কাজের মেয়েটি আসার পর বেশ কয়েকদিন ভালোই কাটল। অফিস থেকে ফিরেও তিলোত্তমাকে বেশ হাসি খুশি লাগছিল। অনির্বাণের বেশ লাগছিল যে সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে, সে ফিরে পাচ্ছে তার পুরনো তিলোত্তমাকে। কিন্তু ভাগ্য সহায় নয়। একদিন হঠাৎ সে অফিস থেকে ফিরে দেখে সোফাতে তিলোত্তমা বসে। ওকে দেখা মাত্র বলে উঠল, মেয়েটা, ওই মেয়েটা পাগল, ওর মাথা খারাপ। ও বলে কিনা আমি পাগল। কি সাহস! আরে তুমি এত উত্তেজিত কেন হচ্ছ? তুমি শান্ত হও, তুমি শান্ত হয়ে বসো, বসে আমাকে বলো কি হয়েছে ব্যাপারটা। তিলোত্তমা আর কিছুই বলল না। রাগে ফুঁসতে ফুঁসতে নিজের ঘরে চলে গেল। সেদিনের ঘটনার সদুত্তর তিলোত্তমা অনির্বাণকে দেয়নি। তারপর একদিন রাতে অনির্বাণ গভীর ঘুমে আচ্ছন্ন।
হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল। ঘাড় ঘুরিয়ে দেখে তিলোত্তমা বিছানায় নেই। সে ধরফর করে উঠে আলো জ্বালাতেই দেখে লোডশেডিং। সে মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে ঘরের চারিদিকে খুঁজতে লাগল, কিন্তু কোথাও তাকে খুঁজে পেল না। কি মনে হতে সদর দরজার দিকে চোখ যেতেই সে থমকে গেল। দরজা খোলা। অনির্বাণ তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে আসে। চারিদিক নিস্তব্ধ। সারা গ্রামকে যেন অন্ধকার গ্রাস করেছে। ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। সে বেশ কয়েকবার তিলোত্তমাকে ডাকল। তিলোত্তমা, তিলোত্তমা, তিলোত্তমা। তিলোত্তমাকে কোথাও দেখতে না পেয়ে অনির্বাণ বাড়ির উঠোনে যখন নামল, হঠাৎ বাঁদিক থেকে একটা পায়ের শব্দ শুনতে পেল। কয়েক সেকেন্ড অপেক্ষা করেই সে ওইদিকে ফিরে তাকালো। একজন দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে ফ্ল্যাশ লাইটের আলো তার দিকে ফেলতেই দেখে তিলোত্তমা। সে দৌড়ে যায়। কি ব্যাপার, তুমি এত রাতে বাইরে কেন গেছিলে? আর আমি তোমাকে কতবার ডাকছিলাম বলো তো, তুমি কি শুনতে পাওনি নাকি? তিলোত্তমা কিছুক্ষণ ভ্যাল ভ্যাল করে অনির্বাণের দিকে চেয়ে রইল, তারপর বলল, আওয়াজ। হ্যাঁ, আওয়াজ? কিসের আওয়াজ? ওই জানলার পেছনে যেন কেউ টোকা মারছিল। কি যাতা বলছো তুমি? হ্যাঁ, এত রাতে কে জানলায় এসে টোকা মারবে বলো তো এখন? আর তুমি আমায় ডাকলে না কেন? না মানে আমি ঠিক থাক, হয়েছে। আমি এখন আর কিছু শুনতে চাইছি না। তুমি তুমি ঘরে চলো, ঘরে চলো এখন। সেদিন রাতেও অনির্বাণ দু চোখ এক করতে পারল না। সারা রাত তিলোত্তমার পাশে বসে রইল। কাল সকালে গিয়ে একবার বাড়ির পেছনে দেখে আসবে সে, কি আছে সেখানে। বারবার কিসের এই শব্দ। ভোর হতেই সে দেখে তিলোত্তমা বিছানায় শুয়ে আছে। সে ধীরে ধীরে নেমে দরজা খুলে বাড়ির পেছনে এলো, যেখান থেকে বারবার তিলোত্তমার শব্দ শুনতে পায়। সেইখানে এসে সে ভালো করে দেখতে লাগলো। বাড়ির পিছনের এই জায়গাটা একটু জঙ্গল মতো, চারিদিকে আগাছা ভর্তি। সেইভাবে পরিষ্কার করা হয় না। পাঁচিল ঘেরা বাড়িটার ঠিক পেছনে একটা বড় পুকুর আছে। জানলাটা ভালো করে দেখল সে, না, সেরকম কিছুই তার চোখে পড়ল না। ভোর হয়ে গেছে। ঈশান কোণে সূর্য উঠছে। তার লাল আভা ছড়িয়ে পড়েছে চারিদিকে। সূর্যের প্রথম আলো ওর মুখে এসে পড়তে আগের রাতের ওই ভয়াবহ মুহূর্ত সে ভুলতে চেষ্টা করল। নতুন সকাল ও নতুন আশা। সে ফিরে গেল ঘরে। এই ঘটনার পর থেকেই তিলোত্তমার মানসিক অবস্থা বারে বারে পরিবর্তন হতে থাকে। অনির্বাণের কাছে সে কখনো তার চেনা ভালোবাসার মানুষ, আবার পর মুহূর্তে সে একেবারে আলাদা। নিম্নচাপের দরুন 4 দিন যাবৎ খুব বৃষ্টি হচ্ছে। প্রকৃতির এই এক অদ্ভুত ক্ষমতা হঠাৎ করে ভ্যাপসা গরম থেকে কিভাবে পরিবেশ ঠান্ডা করে দেয়। সারাদিন অফিসের পরে অনির্বাণ যখন বাড়ি ফেরে, তখন যেন তার মনটা ভারী হয়ে যায়। সে বুঝতে পারে না সে আজ কোন তিলোত্তমাকে দেখবে। একদিন অফিস থেকে ফিরে দেখে সেই আগের মতোই দরজা খোলা। সে ঢুকে যখন তিলোত্তমাকে ডাকতে লাগলো, আচমকা তিলোত্তমা ওর পিছনে এসে দাঁড়ায়। আধপৌরে বউয়ের সাজে মাথায় ঘোমটা দিয়ে তার দিকে তাকিয়ে আছে সে, মুখে অদ্ভুত এক হাসি। অনির্বাণ ভাষা হারিয়ে ফেলেছিল। তিলোত্তমা শুধু একটাই কথা বলেছিল, কি গো, আমায় কেমন লাগছে? অনির্বাণ কি বলবে কি করবে কিছুই বুঝতে পারেনি। শুধু এটুকু বুঝেছিল এটা স্বাভাবিক নয়। রাত তখন প্রায় 12টা। গ্রিল ঘেরা বারান্দার সামনে দাঁড়িয়ে আছে অনির্বাণ। সন্ধ্যা থেকে লোডশেডিং। এখানে এই এক ঝামেলা। একটু ঝড় বৃষ্টি হলেই ঘন্টার পর ঘন্টা কারেন্ট অফ। একটা সিগারেট ধরালো সে। গভীর দীর্ঘশ্বাসের সাথে সে ধোঁয়া ছেড়ে গ্রিলে হাত দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করল। চারিদিকে যেন আলকাতরা ঢেলে দেওয়া হয়েছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে বাড়ির সামনের কিছুটা অংশ দেখা যাচ্ছে। এই কদিনের নানা চিন্তায় সে বড্ড ক্লান্ত।
ঘরের ভেতর থেকে মোমবাতির হলদে আলোর আভা বারান্দায় পড়ছে। মোমবাতির শিখা ঠান্ডা হাওয়ায় মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে। আবার ঘাড় ঘুরিয়ে বাইরের দিকে তাকালো সে। হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে এসে স্পষ্ট তার বাড়ির বাইরের গেটের কাছে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখল। এক ঝলক দেখে মনে হলো তিলোত্তমা। সে আটকে উঠে পিছন ফিরে তিলোত্তমা বলে রাখতে যাবে, তখনই দেখে তার পেছনে তিলোত্তমা এসে দাঁড়িয়েছে। কি ব্যাপার, এখনো ঘুমাওনি? হ্যাঁ? ও ও তুমি? অনির্বাণ ভয়ে ঘেমে গেছে। সে তিলোত্তমাকে দেখে কিছুটা স্বস্তি পেল। বলল, তুমি চলো, আমি আসছি। তিলোত্তমা ঘরে ফিরে যাওয়ার সময় ডাইনিং টেবিলে থাকা বোতল থেকে জল খেল। অনির্বাণ স্থিরভাবে তাকিয়ে রইল। তিলোত্তমার ছায়া পড়েছে দেওয়ালে। ভালো করে দেখতেই সে থমকে গেল। মোমবাতির আলোয় সে দেখতে পেল তিলোত্তমার ছায়া একটা নয়, দুটো। তিলোত্তমা ঘরে ফিরে যাচ্ছে। সে নিজের চোখটা ভালো করে মুছে নিল। অত্যাধিক চিন্তায় বোধহয় ভুলভাল দেখছে। সারাদিনের এই চিন্তা থেকে সে নিজেকে মুক্ত করতে চায়। বেশ কয়েকদিন কেটে গেছে। একদিন অফিসের ডেস্কের উপর মাথা দিয়ে শুয়ে আছে অনির্বাণ। সৌগত দেখে কাছে এলো, বলল, কি গো অনির্বাণ, শরীর খারাপ নাকি? অনির্বাণ মাথা তুলে তাকালো, বলল, হ্যাঁ রে ভাই, মাথাটা প্রচন্ড ধরেছে জানিস তো। কদিন একদম ঘুম হচ্ছে না। আর তোকে আলাদা করে কি আর বলবো, বৌদির ব্যাপারটা তুই জানিস। বাপরে, আমার আর সহ্য হচ্ছে না রে, পারছি না সামলাতে। কেন, আবার কি হলো? অনির্বাণ এই কদিনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সৌগতকে খুলে বলল। সৌগত বলল, কাজের মেয়েটি হঠাৎ ছেড়ে দিল কেন? জানি না, কিছুই জানি না। একদিন অফিস থেকে ফিরে হঠাৎ করে শুনলাম তিলোত্তমার ওপর খুব রেগে গেছে। বলছে সে নাকি তিলোত্তমাকে পাগল বলেছে। আচ্ছা, তার সাথে তোমার কি কথা হয়েছে? কার সাথে? ওই কাজের মেয়েটির সাথে। না, কেন? সেখানেই তো উত্তর, কেন সে তাকে পাগল বলল। আচ্ছা, আজ দুপুরের পর চলো তো, চলো আমার সাথে। কোথায়? ওই মেয়েটির বাড়ি। কথা মতো দুপুরবেলা টিফিন সেরে দুজনে বেরিয়ে পড়ল সেই মেয়েটির বাড়িতে। বেশ কয়েকটা ধান খেয়ে তালপথ পেরিয়ে গ্রামের বেশ ভেতরে একটি জায়গায় তার দেখা পেল। সৌগত মেয়েটিকে ডেকে জিজ্ঞাসা করল, তুমি সাহেবের বাড়ি কাজ ছেড়ে দিলে কেন? না মানে কি যে বলি, আসলে বৌদিমনির মাথার ব্যায়ামও আছে। কেন, কি করেছে তোমার? আমায় আর কি করবে, বাবু যাওয়ার পরে যখন আমি বাড়িতে কাজে যেতুম, মাঝে মাঝে তাকে আয়নার সামনে বসে কথা বলতে দেখতুম। কাজ করতে করতে ঘরে ঢোকার সময় এমন ব্যবহার করতো যেন আমি কিছু ছুঁলেই সেটা নষ্ট হয়ে যাবে। একদিন মনে আছে আমার, আমি রোজকার মতো ঘর পরিষ্কার করছি, একটা কাপড় দিয়ে ঘরের খাট বিছানা মুছতে মুছতে যখন ওনার আয়নার সামনে গেছি সেটা পরিষ্কার করতে, কি বলবো বাবু, আয়নায় হাত দিচ্ছি কি দিইনি, হঠাৎ কোথা থেকে বৌদিমণি এসে যা নয় তাই বললে, যেন কি মহা মূল্যবান কিছুতে আমি হাত দিয়ে নষ্ট করে ফেললুম। আর একদিন দেখি বৌদিমণি আয়নার দিকে একভাবে তাকিয়ে আছে, ডাকলুম, সাড়া দিলে না। তারপর দেখি উনি আয়নার দিকে তুই হাত বাড়িয়ে দিলে, যেন আয়নায় থাকা তারই ছবি ছুঁতে চাইছে। তারপরে কি বলবো বাবু, হঠাৎ সে চিৎকার করে ওঠে। আমি দৌড়ে গিয়ে ধরতে দেখি থরথর করে কাঁপছে। আমি ওকে সোফায় বসিয়ে যেই বলেছি, তোমার মাথার ব্যায়াম হলো নাকি? ও মা, কি হলো জানি না, বৌদিমণি রেগে গিয়ে যা নয় তাই বলে আমায় তাইড়ে দিলেন। তবে বাবু, ছোট মুখে বড় কথা হবে, তবু একটা কথা বলবো। কি কথা? বাবু,
বৌদিমণি ঠিক নেই। সেদিন এক ঝলক দেখে মনে হয়েছিল এ বৌদিমণি নয়। আমার মনে হয় ওনাকে দানয় পেয়েছে। কি যাতা বলছো এসব? ঠিকই বলছি বাবু, বৌদিমণি নিজের মতো থাকলেও মাঝে মাঝে উনি একা থাকেন না। আমি কদিন কাজ করে বুঝেছি ওনার সাথে যেন আরো কেউ আছে। বাড়ির ভিতর যতবার আমি কাজ করতে গেছি, বৌদিমণির কাছে গেলেই শরীরটা ভারী হয়ে যেত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও তুমি যাও। এই অনির্বাণ দা, চলো, এখানে সময় নষ্ট করে লাভ নেই, চলো। ওরা ফিরে এলো। সৌগত এসবে বিশ্বাস করল না। অনির্বাণকে শুধু বলল এরপরে বাড়াবাড়ি হলে যেন কোনো ভালো সাইকিয়াট্রিস্ট দেখায়। সেদিনের পর থেকে অনির্বাণ যেন মানসিকভাবে খুব ক্লান্ত হতে শুরু করল। সৌগতর শেষ বলা কথাটা ওকে রাত দিন ভাবাচ্ছে। ওর বলা কথা মতো তিলোত্তমাকে সাইকিয়াট্রিস্টও দেখানোর চেষ্টা করেছে, কিন্তু সাইকিয়াট্রিস্ট তো দূরস্থ। তিলোত্তমা এই বাড়িটা থেকে বেরোতেই চায় না। এইভাবেই কদিন কেটেছে জানা নেই তার। তারপর একদিন হঠাৎ, রাত তখন কটা জানে না অনির্বাণ, কিসের একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। চুরির ছন ছন শব্দ হচ্ছে। ধরফর করে উঠে বসে ডান দিকে তাকাতেই দেখল তিলোত্তমা আয়নার সামনে বসে আছে। এটা তার কাছে নতুন নয়, বিগত 3 মাস তার কাছে এটাই স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু আজ সে তিলোত্তমাকে দেখল অন্য রূপে। নীল লাইট ল্যাম্পে সে দেখতে পেল তিলোত্তমা তার বিয়ের লাল বেনারসিটা পড়েছে, গা ভর্তি গয়না, হাতে চুড়ি, নাকে নথ, এক মাথা সিঁদুর পরে একেবারে নতুন বউয়ের মতো সেজেছে সে। আয়নায় সে নিজেকে মোহিত হয়ে দেখছে, কখনো বা খিলখিলিয়ে হাসছে। চারিদিকে এক টানা ঝিঝির ডাক, চুরির শব্দ আর নারী কণ্ঠের চাপা হাসির আওয়াজে অনির্বাণের হৃদকম্প বেড়ে গেল। এই প্রথমবার তিলোত্তমার এই সাজ তার মনে আতঙ্কের সৃষ্টি করল। সে আর নিজেকে ঠিক রাখতে পারল না। এক লাফে সে বিছানা থেকে নেমে তিলোত্তমার পাশে এসে দাঁড়ালো। এই কি 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 করছো কি তুমি? হ্যাঁ, তুমি কি একেবারে পাগল হয়ে গেছো নাকি? একেবারে পাগল হয়ে গেছো? হ্যাঁ, রাত বিরেতে কি সব শুরু করেছো এইসব? আরে নিজে তো পাগল হয়েছে, এবার এবার আমাকেও পাগল করে দেবে তুমি একেবারে। তিলোত্তমা নির্বিকার। অনির্বাণের উপস্থিতি সে যেন অনুভবই করছে না। আয়নায় তার নিজের প্রতিবিম্ব ছাড়া পৃথিবীর সবকিছুই যেন তার কাছে মূল্যহীন। অনির্বাণ তার কাঁধ ধরে একটা ঝাঁকুনি দিল। তিলোত্তমা! তিলোত্তমা ঘাড় ঘুরিয়ে অনির্বাণের দিকে ভাবলেশহীন দৃষ্টিতে তাকালো। ঠিক সেই সময় একটা শব্দ, ঠিক যেমনটা তিলোত্তমা বলতো। তিলোত্তমার কথা অনুযায়ী শব্দটা কিন্তু জানলা থেকে আসছে না, আসছে আয়নার ভেতর থেকে। মুহূর্তে তার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ধীরে ধীরে আয়নার দিকে তাকিয়ে যা দেখলো তাতে সে ছিটকে পড়ল। আয়নার এপারে তিলোত্তমা থাকলেও ওপারের প্রতিবিম্বে তিলোত্তমা নেই। রয়েছে সেই একই বধূবেশী এক বিভৎস নারী মূর্তি। সে যেন বহু বছরে পচে গলে যাওয়া এক শব। হঠাৎ করে ঘরটা পচা গন্ধে ভরে উঠল। সে অনুভব করল ঘরের উষ্ণতা যেন বেশ কয়েক ডিগ্রি কমে গেছে। হঠাৎ ঘাড় ঘুরিয়ে তিলোত্তমা ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি গো, আমাকে কেমন লাগছে? তারপর একটা অট্ট হাসিতে ঘরটা ভরে উঠল। আর কিছু মনে নেই অনির্বাণের। জ্ঞান যখন ফিরল তখন সকাল হয়ে গেছে। মাথাটার যন্ত্রণায় ফেটে যাচ্ছে। একটু ধাতস্থ হয়েই তার চোখ গেল আয়নাটার দিকে। সঙ্গে সঙ্গে গতকাল রাত্রের ঘটনা তার চোখের সামনে ফুটে উঠল। সে ছিটকে ঘর থেকে বেরিয়ে এলো। মিনিট খানিক পর নিজেকে সামলে ঘরে উকি দিতেই দেখল তিলোত্তমা বিছানায় শুয়ে আছে গতকাল রাতের সেই পোশাকে। সে কি করবে জানে না। তার মাথায় শুধু একটাই চিন্তা, এই পরিস্থিতি থেকে বেরোতে হবে, আর তিলোত্তমাকেও বের করতে হবে। সৌগতর কথা মাথায় এলো।
মুহূর্তে বাড়ির গেটে তালা লাগিয়ে সে চলল সৌগতর বাড়ির উদ্দেশ্যে। এতটা বাড়াবাড়ি তুমি ঠিক দেখেছো? হ্যাঁ, আমি যা দেখেছি সারা জীবনও ভুলতে পারবো না। আচ্ছা অনির্বাণদা, তুমি মনে করে দেখো তো ঠিক কবে থেকে এরকম ঘটনা ঘটছে? দেখ, ওর সাথে আমার বহুদিনের সম্পর্ক, তারপরে বিয়ে, কিন্তু কোনোদিন না এরকম অভিজ্ঞতা হয়নি। জানিস ভাই, সত্যি বলতে কি, এই বাড়িতে আসার পর থেকে না সব কিরকম যেন পাল্টে যায়। মানে ওই বাড়িটাই? না মানে ঠিক ঠিক বাড়িটা নয়, ওই ওই আয়নাটা আসার পর থেকেই। তার মানে তুমি বলছো ওই আয়নাটা যেদিন থেকে কিনেছো সেদিন থেকে বৌদির এই অবস্থা হয়েছে? না, ঠিক ঠিক সেদিন থেকে বললে ভুল হবে। ব্যাপারটা ব্যাপারটা তারপর থেকে শুরু হলো। আর তোরাও তো গেছিলি সেদিনকে, গেট টুগেদারে দেখলি সামনে থেকে সবটা। উফ, আমি যে কি করবো না কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু মাথা কাজ করছে না আমার। আমার তো এখন ওর সামনে যেতেই ভয় লাগছে। আমার কি মনে হয় যেন যেখান থেকে ওটা কিনেছো আমাদের সেখানে একবার যাওয়া উচিত। কথা মতো সেই পুরনো জমিদার বাড়িতে গিয়ে তারা দেখল চারিদিকে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে। বাড়ির একদিকটা ভেঙেও ফেলা হয়েছে। এটুকু জানতে পারল যে এ বাড়ির কেয়ারটেকার এই গ্রামেরই বাসিন্দা, কাছেই থাকে। তারা সেখানে পৌঁছল। এই যে বাবু, আপনাদের চা। তো আপনারা এই বাড়ি সম্বন্ধে কি জানতে চাইছিলেন? কেয়ারটেকার ভদ্রলোককে দেখে মনে হলো বয়স তার প্রায় 60-65 হবে। বেশ রুগ্ন চেহারা। গায়ের রং যে কি ছিল তা বোঝা বেশ দুরূহ, কারণ রোদে পুড়ে তা ঝামা হয়ে গেছে। বাড়িতে সে ছাড়া আর কেউ থাকে কিনা বোঝা গেল না। এক কামরাটা চালাঘরের উঠোনে সৌগত আর অনির্বাণকে দুটো টুলে বসিয়ে ভদ্রলোক নিজেই চা নিয়ে এলেন। তিনি এসে ওদের সামনে উঠোনে পা মুড়ে বসলেন। কি এই দাদাকে চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, চিনতে পারবো না? আর বুড়ো হয়েছে তো কি হয়েছে, এটুকু স্মরণ শক্তি আমার এখনো আছে। উনি তো এই তো উনি তো বেশ কিছু জিনিস কিনেছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন। আসলে কি জানেন তো, ওনার এক বন্ধুর পুরনো জিনিসের শখ, তাই ভাবলো যদি এখানে আরো কিছু থেকে থাকে তাহলে উনি কিনবেন। তা গিয়ে তো শুনলাম কেউ তো নেই এখানে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন। আসলে এখানে আর কেউ নেই। অনেক দিন ধরেই এই বাড়িটা ফাঁকাই পড়ে থাকতো। আমাদের বাপ ঠাকুরদার আমলে এই বাড়ির বিশাল ব্যাপার ছিল। আমার দাদু তো এই বাড়ির খাজাঞ্চি ছিলেন। ও, তাহলে তো আপনি ওই বাড়ি সম্বন্ধে অনেক কিছুই জানেন। না না, সেই রকম কিছু না। দাদুর পর বাবা প্রথম দিকে কিছুকাল কাজ করেছিলেন, তারপর তো আমাদের দেশ স্বাধীন হলো, জমিদারিটাও উঠে গেল, আর বাবাও কাজ ছেড়ে দিলেন। আমি ওখানে কাজ করিনি কখনো। আমি এই লোকের জমিতে চাষের সময় ওই মুনিশের কাজই করতাম। গোডাউনেও অনেক কাজ করেছি। আর এই শেষ বয়সে আর অত খাটার গতর নেই, বুঝেছেন? ওই বাড়ির লোকজন আর এই গ্রামে কেউ থাকলো না, তাই এখন এই বাড়িটা দেখাশোনার ভার আমার উপর এসে পড়েছে। হ্যাঁ। আচ্ছা, ওদের বাড়ির কোনো বড় আয়না সম্বন্ধে কিছু জানেন? সঙ্গে সঙ্গে সৌগত অনির্বাণের বাহাতটা চেপে ধরল। সে চায় না ওদের এই ঘটনা গ্রামে ছড়িয়ে পড়ুক। না না, আসলে কি বলুন তো, ওই দাদা একটা আয়না কিনে নিয়ে গেছিল। ওটা দেখে ওনার সেই বন্ধুর খুব পছন্দ হয়েছে, তাই এরকমই আর একটা আয়না খুঁজছিল আর কি। আয়না না মনে হয়। আচ্ছা দাঁড়ান, আমার কাছে বারিন বাবুর একখানা টেলিফোন নম্বর আছে মনে হয়। কে বারিন বাবু? বারিন বাবু হলো গিয়ে এই বাড়ির ছোট বাবু।
তা যদিও এখনো ওনার বয়স প্রায় 70-এর কাছাকাছি হবে, উনি এই বাড়ি বিক্রির ব্যাপারে মাঝে মাঝে এই প্রমোটারের কাছে আসতেন। একটা নম্বর আমায় কাগজে লিখে দিয়ে গিয়েছিলেন, আর আমায় বলেছিলেন প্রয়োজনে যোগাযোগ করতে। দাঁড়ান, দেখি সেই কাগজটা খুঁজে পাই কিনা। কথাটা বলেই উনি উঠে ঘরে গেলেন। কিছুক্ষণ বাদে ফিরে এলেন একটা চিরকুট হাতে নিয়ে। সৌগত সেটা নিয়ে দেখল একটা ঠিকানা, সাথে একটা ফোন নাম্বার লেখা রয়েছে। সৌগত এবং অনির্বাণ ওখান থেকে বেরিয়ে এসে একটু ফাঁকা জায়গা দেখে ওনাকে ফোন করল। কাকে চান? বলছি, বারিনবাবু আছেন? ওনার সাথে আজ আমাদের দেখা করার কথা ছিল। আসুন আসুন। কথাটা বলেই লোকটি ওদের দুজনকে বসার ঘরে নিয়ে এলো। ঘরের ভেতর এক নজর ফেললেই বোঝা যায় যে তা বেশ আভিজাত্যে ভরা। সেই জন্যই বোধহয় খুব সহজেই পৈতৃক সম্পত্তির মালিকানা ত্যাগ করতে পারছেন ভদ্রলোক। ওহ, আপনারা এসে গেছেন? দাঁড়িয়ে কেন, বসুন। প্রায় বছর 70-এর ভদ্রলোক ঘরে প্রবেশ করলেন। গায়ের রং বেশ ফর্সা, উচ্চতায় মাঝারি। কাউকে 2 কাপ চায়ের কথা বলে সোফায় এসে বসলেন। তারপর বললেন, হ্যাঁ বলুন, কি ব্যাপার? আপনাদের মধ্যে কে ফোন করেছিলেন? নমস্কার, আমি আমি অনির্বাণ দে। আমি আপনাকে ফোন করেছিলাম, আর এই আমার কলিগ সৌগত। আচ্ছা, বেশ, বলুন কি প্রয়োজন? আজ ফোন করে এলেন বলে কাল হলে আমায় আর পেতেন না। আমি আপনার বেশি সময় নেব না, আমি একেবারে আসল কথায় যাই। আমি আসলে কাজের সূত্রে নতুন করে আছি, সস্ত্রীক রয়েছি, তাই বেশ কিছু আসবাবপত্রের প্রয়োজন হয়ে পড়েছিল। তাই আমি আপনাদের গ্রামের বাড়ি থেকে বেশ কিছু আসবাবপত্র কিনেছিলাম, আর তার মধ্যে একটা আয়না ছিল। আয়না? হ্যাঁ, আয়না। ওটা ঘরে আনার পর থেকেই আমাদের জীবন একেবারে তছনছ হয়ে গেছে। জীবন তছনছ হয়ে গেছে? আমি ঠিক বুঝতে পারছি না আপনার কথা। অনির্বাণ তার আর তিলোত্তমার সাথে ঘটে যাওয়ার সমস্ত কিছু ওনাকে জানালো। বেশ কিছুক্ষণ সব চুপ, শুধু ঘড়ির টিকটিক শব্দ কানে আসছে। বারিনবাবু বললেন, তাহলে আমি যা শুনেছিলাম সেটা সত্যি? কি সত্যি? আপনি কি শুনেছিলেন? না, মানে আমি নিজেও আপনার কাছে কথাগুলো শুনে ভেবে পাচ্ছি না যে এও হতে পারে। কি ব্যাপার, আমাদের একটু খুলে বলুন প্লিজ। দেখুন, সত্যি বলতে আপনার কথা শুনে আমার ঠাকুমার কথা মনে পড়ে গেল। ওনার মুখে শোনা। আমি তখন খুব ছোট। আমাদের বাড়ির উত্তরের একটি ঘর সব সময় বন্ধ থাকতো, সেটা কেউ খুলতো না, এমনকি কেউ ওদিকটা যেতও না। আমি ছোটবেলায় সেখানে একবার খেলতে খেলতে চলে যাই। তার জন্য বাবার কাছে খুব বকুনিও খেয়েছিলাম। পরে ঠাকুমার কাছে শুনেছিলাম ওই ঘর ছিল ওনার ছোট দেওরের। দেওর তার ফুলশয্যার দিন সকালে সাপের কামড়ে মারা যান। সেই দিনই লাল বেনারসি সরে গিয়ে নতুন বউয়ের গায়ে ওঠে সাদা থান। তার বয়স তখন খুবই অল্প। রাতারাতি তার সংসার করার স্বপ্ন মুছে যায়। তখনকার হাজারো নিয়মের মাঝে
দিন রাত পিষতে থাকে সে। শুনেছি রাত্রিবেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন উনি ওনার বিয়ের শাড়ি গয়না লুকিয়ে লুকিয়ে পরতেন। একদম নতুন বউয়ের মতো সাজতেন। জীবনের না পাওয়া ইচ্ছেটাকে তিনি এইভাবেই পূরণ করতে চাইতেন। একদিন বাড়ির কেউ একজন ওই অবস্থায় তাকে দেখে ফেলে। ওনাকে সর্বসমক্ষে খুব অপমান করা হয় এবং ওই ঘরেই বন্দি করা হয়। সেই অপমান সহ্য করতে না পেরে ওই ঘরে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে ওই ঘরটা ব্যবহার করা হলেও সবাই ওখানে থাকতে ভয় পেত। একবার আমার কাকিমা বিয়ের পরে ওই ঘরের আয়নায় কিছু একটা দেখে ভয় পান। রাতে কিছু শব্দ পেতেন, কেউ যেন খটখট করে কোথাও আওয়াজ করছে। উনি বলতেন আয়না থেকেই নাকি শব্দ আসে। শেষে আমার জ্যাঠা মশাই ওনাদের ওই ঘর থেকে বের করে গুণিন ডেকে এনে ঘর বন্ধ করে দেন। তারপর ওই ঘর বা তার কোনো আসবাবপত্র কেউ কখনো ব্যবহার করেনি। যদিও এটা আমাদের ছেলেবেলার শোনা গল্প, তাই পরে সেভাবে কেউ আর গুরুত্ব দেয়নি। তাছাড়া এখন আর সেখানে আমাদের কারোরই যাতায়াত নেই। ছেলে মেয়েরাও বেশিরভাগই দেশের বাইরে। তাই আমরা সকলে ঠিক করি বাড়িটা বেচে দেব। তাই করা হয়েছে। কিন্তু আমি এই ভেবে অবাক হচ্ছি, এত বছর পুরনো সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। একটানা এই কথাগুলো বলে বারিনবাবু থামলেন। সৌগত বলল, আপনারা এর কিছু ব্যবস্থা করেননি? বা এটার শেষ কি? দেখুন, সত্যি বলতে আমি নিজে চোখে কিছু দেখিনি। সবটাই ঠাকুরমার কাছে শোনা। সেদিনের ওই ঘটনার পরে ওই ঘর বন্ধ করে দেওয়া হয়। কাউকে ওই ঘরের ধারে কাছে আসতে দেওয়া হতো না, স্পেশালি নতুন বউদের। ওই ঘটনার পরে নাকি ওই বাড়িতে বিয়ে হতো না। আমাদের কলকাতার বাড়ি থেকেই যাবতীয় অনুষ্ঠান করা হতো। আপনারা ওই আয়নাটাকে নষ্ট করতে চাননি? আসলে ওটা ভাঙার থেকে ওর থেকে দূরে থাকাটাই আমরা ভালো ভেবেছিলাম। ঠাকুরমা বলতেন নতুন বউয়ের ঝুলন্ত ছায়া ওই আয়নায় নাকি বন্দী হয়ে রয়েছে। তাকে মুক্ত করা উচিত নয়। কথাগুলো শুনে অনির্বাণ এবং সৌগত এই বাড়ি থেকে যখন বের হলো তখন প্রায় 5টা বাজতে চলেছে। অনির্বাণের অবস্থা সত্যি চোখে দেখা যাচ্ছে না। গত রাত থেকে তার উপর দিয়ে যা চলছে তা বলার নয়। চিন্তায় চিন্তায় চোখের তলায় কালি পড়ে গেছে। সৌগত বলল, কি করবে এবার? জানি না রে, জানি না কি করবো এবার। কি করবো কিছু বুঝতেও পারছি না। জানিস, আমার না
সব থেকে বেশি কষ্ট হচ্ছে তিলোত্তমার জন্য। আর আমার যদি এই হাল হয়, ও বেচারি কতটা কষ্ট পাচ্ছে বলতো। সত্যি তাই, এই যুগে এরকম একটা ঘটনা জাস্ট সত্যি মানা যাচ্ছে না। আচ্ছা, আমি কি কোনো ওঝা গুনিনের খোঁজ করব? ভাবতেও অবাক লাগছে, আমাকে কিনা আজকে শেষ পর্যন্ত এসব দিন দেখতে হচ্ছে। দেখ কি করিস। সেদিন যখন অনির্বাণ বাড়ি ফিরল তখন রাত প্রায় 10টা বাজতে চলেছে। অন্যান্য দিনের মতো আজকেও গ্রামটা নিঝুমপুরীর মতো হয়ে রয়েছে। তালা খুলে দেখে ঘরের ভেতর অন্ধকার। সে তিলোত্তমাকে ডাকে, তিলোত্তমা, তিলোত্তমা, তিলোত্তমা। কোনো সাড়া পেল না। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালানোর চেষ্টা করল, জ্বলল না। কাল থেকে চার্জ দেওয়া হয়নি, অফ হয়ে গেছে। দরজার পাশেই সুইচ বোর্ড, অন্ধকারেই হাতড়ে সুইচ টিপল, আলো জ্বলল না। লোডশেডিং। ঘরে চাপ চাপ অন্ধকার, নিস্তব্ধতার হিসহিসে আওয়াজ শুধু। অনির্বাণ একটু ভয় পেল, পকেট থেকে হাতড়ে লাইটার বের করল, টেবিলে রাখা মোমবাতিটা জ্বালালো। সেই আলোর সামনে পড়তেই চমকে উঠল সে। আচমকা দৃশ্যটা দেখেই আঁতকে উঠল। তার ঠিক সামনে সোফায় গা এলিয়ে বসে আছে তিলোত্তমা। গায়ে তার নতুন বউয়ের সাজ, চোখ দুটো স্থির জলজলে, মুখে রহস্যময় বাঁকা হাসি। আতঙ্কে অনির্বাণ কয়েক পা পিছিয়ে গেল। সাথে সাথে তিলোত্তমা কথা বলে উঠল, কিন্তু কথাটা একজনের নয়, দুজনের। তার গলা দিয়ে অদ্ভুতভাবে দুটো স্বর একসাথে বেরিয়ে এলো। কতক্ষণ অপেক্ষা করছি, এত দেরি করলে কেন? তিলোত্তমা। আমি তিলোত্তমা নই, আমি তো আশালতা। সবকিছুই তো জেনে এসেছো, এবার আমার সঙ্গে থাকবে তো? কি বলছো তুমি? কি বলছো তিলোত্তমা? না না না, এইটা হতে পারে না, এইটা হতে পারে না। আমি তিলোত্তমাকে ভালোবাসি, আমি তিলোত্তমাকেই ভালোবাসি। আর আর ওর জায়গা কেউ নিতে পারবে না, কেউ না। তিলোত্তমার ক্ষণিকের অতিথি। আয়নায় আটকে থেকে আমি যে যন্ত্রণা পেয়েছি তা আমি আর চাই না। কি গো, কি গো, তুমি আমায় ভালোবাসতে পারবে না? কথাটা বলেই সে অনির্বাণের গলা জড়িয়ে ধরার চেষ্টা করল। অনির্বাণ এক ঝটকায় নিজেকে সরিয়ে নিল। সে কি করবে ভেবে পাচ্ছে না, শুধু বলল, না 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 না, আমি যাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি সে হলো তিলোত্তমা। আমার শেষ দিন পর্যন্ত ওই থাকবে, আর কেউ না। এই কথা শুনে হঠাৎ তিলোত্তমা উত্তেজিত হয়ে চিৎকার করে উঠল। তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে, ঠোঁটে তার সেই অদ্ভুত হাসিটা লেগেই রয়েছে। সে বলল, আর উপায় নেই। সাথে সাথে তিলোত্তমা যেন এক ঝলক বেরিয়ে এলো। আমায় বাঁচাও অনি, অনি আমায় বাঁচাও, বাঁচাও অনি। শেষ কথা শুনে অনির্বাণের মাথায় রক্ত উঠে যায়। উন্মাদের মতো সে ঘরে ঢুকে আয়নাটা ভেঙে দিতে চাইল। তখনই তিলোত্তমা এসে প্রবলভাবে বাধা দিল। না 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 না। অনির্বাণ তখন পাগল প্রায়। সে তিলোত্তমাকে একদিকে ঠেলে সরিয়ে আয়নার সামনে থাকা টুলটা তুলে নিল, তারপর সজোরে ছুঁড়ে মারল আয়নার দিকে। আয়নাটা ঝনঝন করে ভেঙে পড়ল। ঠিক তখনই সে দেখল তিলোত্তমা মেঝেতে পড়ে ছটফট করছে, আর ওর মুখ দিয়ে গেজলা উঠছে। এক লহমায় ঘরের আবহাওয়া পাল্টে গেল। চারিদিকের বন্ধ জানলা এক নিমেষে খুলে গেল। একটা হাহাকারের শব্দ যেন ঘরের সবকিছু এলোমেলো করে বেরিয়ে গেল। অনির্বাণ ছুটে এলো তিলোত্তমার কাছে। তিলোত্তমা, এই তিলোত্তমা, এই চোখ খোলো, চোখ খোলো, লক্ষ্মীটি একবার চোখ খোলো। ধীরে ধীরে তিলোত্তমা চোখ খুলে অনির্বাণের দিকে চাইল। তার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে।